সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, রাজধানী আইডিয়াল কলেজ। আজকে আমি তোমাদের আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব, অধ্যায় 8, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। এই অধ্যায়টার নাম আধুনিক পদার্থবিজ্ঞান। তো শুরুটা করব ইতিহাস দিয়ে, যে আধুনিক পদার্থবিজ্ঞান কিভাবে আসলো। মূলত নিউটন এবং ম্যাক্সওয়েল তথা আরো কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানী আছেন যারা 1900 সালের আগে বিভিন্ন পদার্থবিজ্ঞানের বিভিন্ন অংশ নিয়ে কাজ করেছেন। তাদের রচিত বা তাদের থেকে আসা যে পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞানগুলোকে আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান হিসেবে জানি। এবং 1900 সালের পরের যে পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইনের, ওটা ছিল প্ল্যাঙ্কের, তারপরে আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, এছাড়া আরো নতুন নতুন যে থিওরিগুলো আছে, এগুলো নিয়েই আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান। তো ইতিহাস যেটা বলছিলাম, 19 শতাব্দীর প্রথম দিকে, অর্থাৎ 1800 সালের 1800 সালের কিছু পর, অর্থাৎ 1800 থেকে 1840 বা 45 বা 50 সাল পর্যন্ত বিজ্ঞানীদের একটা মনে ধারণা হয়েছিল আমরা বোধহয় মোটামুটি থিওরিটিক্যাল ফিজিক্সের বেশিরভাগ জিনিসগুলো আবিষ্কার করে ফেলেছি, নতুন কিছু আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন হবে না, বা ব্যাখ্যা করতে হলেও তার জন্য নতুন সূত্র তৈরি করার প্রয়োজন হবে না। কিন্তু এই সময় বিজ্ঞানীরা কয়েকটা বিষয় নিয়ে ধাক্কা খান। ধাক্কাটা কয়েকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে দুইটা আমি এখন একটু তোমাদেরকে বলবো। একটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ, যদিও এখন বিস্তারিত বলবো না, এই চ্যাপ্টারের লাস্টের দিকে বিস্তারিত আলোচনা করা হবে। কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে পুরাতন পদার্থবিজ্ঞান, অর্থাৎ যেটাকে আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান বলছি, এটা কোনো ধারণা দিতে পারছিল না। যে ধারণা দিচ্ছিল সেটা সঠিক হচ্ছিল না। বিজ্ঞানী ভেন এবং র্যালে জেন্স দুইজন পৃথক পৃথক ভাবে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। কৃষ্ণ বস্তু থেকে আসা বিকিরণ এর ক্ষেত্রে বিজ্ঞানী ভেন দেখা গিয়েছিল যে উনি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কৃষ্ণ বস্তুর যে বিকিরণ, এই বিকিরণগুলো ব্যাখ্যা করতে সক্ষম ছিলেন। কিন্তু তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেখান থেকে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণটা বের হয়ে আসে কৃষ্ণ বস্তু থেকে, এ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। অপরদিকে র্যালে জেন্স যে সূত্রটা দিচ্ছিলেন, ধারণা পাওয়া যায়নি বললে বোকামি হবে, ওখানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না, সঠিক মান পাওয়া যাচ্ছিল না। র্যালে জেন্স যে কাজটা করলেন, উনি একটা সূত্র দিলেন যেটা থেকে দেখা গেল বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণগুলো কৃষ্ণ বস্তু থেকে বের হয়ে আসে, তাদের ব্যাখ্যা সম্পূর্ণভাবে তার সূত্রটা দিতে সক্ষম ছিল। কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তার সূত্রটা খাটতো না। ফলে একটা নির্দিষ্ট ঘটনার জন্য দুটো ভিন্ন ভিন্ন সূত্র দুইটা টাইমে ব্যাখ্যার জন্য ব্যবহার করা, এটা আসলে বিজ্ঞানীদের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল। তাই তারা চেষ্টা করে যাচ্ছিলেন কিভাবে একই সূত্রের মাধ্যমে কৃষ্ণ বস্তুর বিকিরণটা ব্যাখ্যা করা যায়। এছাড়া আলোর সাহায্যে যে বিদ্যুৎ, যাকে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলছি, এই ফটো ইলেকট্রিক ইফেক্টটাও বিজ্ঞানীদের যে আগের যে ধারণাটা হয়েছিল, আমরা মোটামুটি সবকিছুই আবিষ্কার করে ফেলেছি, সবকিছু ব্যাখ্যা করতে সক্ষম, এরকম একটা পরিস্থিতিতে পদার্থবিজ্ঞান পৌঁছে গেছে, এই ধারণাটায় আবারও কি করলো, আঘাত করলো বলতে পারি। কেন? এখানে কিছু বিষয় একদম সম্পূর্ণ চিরায়ত পদার্থবিজ্ঞান এর যে তত্ত্ব, এই তত্ত্বগুলো নাকচ হয়ে যাচ্ছিল ব্যাখ্যা করার সময়। কেমন? চিরায়ত পদার্থবিজ্ঞান অনুসারে আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হবে, যেভাবে ফটো ইলেকট্রিক ইফেক্টে হয়, বা এখন আমরা পড়বো, পরবর্তীতে পড়বো, বিস্তারিত আলোচনায় যাব না। এই জন্য এই তড়িৎটা তৈরি হওয়া সম্ভব। এখানে তাদের এই তড়িৎ উৎপন্ন হওয়া নিয়ে বা এই উৎপন্ন হওয়ার ব্যাখ্যা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তাদের কথা ছিল এই তড়িৎটা উৎপন্ন হতে টাইম লাগবে অনেক, সামান্য পরিমাণ বিদ্যুৎ তৈরি হতে 1 বছর টাইমও লেগে যেতে পারে। কিন্তু বাস্তবে ফটো ইলেকট্রিক ইফেক্ট একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, আলো পড়ে সাথে সাথেই বিদ্যুৎ পরিবহন হয়ে যাচ্ছে।
প্র্যাকটিক্যালে এটা দেখতেছি, আর থিওরিটিক্যাল যে ব্যাখ্যাগুলো থেকে পাচ্ছি যে বিদ্যুৎ উৎপন্ন হতে অনেক টাইম লাগার কথা। তাহলে এই যে অসামঞ্জস্যতা, এটা নিয়েও বিজ্ঞানীরা অনেক চিন্তায় পড়ে গেলেন। ফলে তারা এটা নিয়ে বিস্তর গবেষণা করা শুরু করলেন। অবশেষে 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এর কোয়ান্টাম থিওরি এই সমস্যার সমাধান দিল। কোয়ান্টাম থিওরি থেকে একটা সূত্র তৈরি হলো কৃষ্ণবস্তু বিকিরণের ক্ষেত্রে, যেটার সাহায্যে খুব সহজেই র্যালে জিন্সের সূত্রেও যাওয়া যায় বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে, এবং ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে ভিনের সূত্রেও যাওয়া যায়। যেহেতু দুইটা সূত্রতেই যাওয়া সম্ভব একই সূত্র থেকে, তাই এইটাই সেই স্বয়ংসম্পন্ন সূত্র হলো যার সাহায্যে আমরা কৃষ্ণবস্তুর বিকিরণ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে সক্ষম। তো যেহেতু কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এই ব্যাখ্যাটা করা গেল, ফলে পরবর্তীতে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আরো অনেক কিছুই ব্যাখ্যা করা হয়েছে, যেটা তোমরা রসায়নেও জেনেছো, যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা হয়েছে। আমাদের যে পরমাণুর গঠনটা, এটা আরো স্পষ্ট হয়েছে, পরমাণুর মধ্যে ইলেকট্রনের আচরণ, এগুলো আরো স্পষ্ট হয়েছে। যাই হোক, এই জন্য এই থিওরি অনেক মূল্যবান একটা থিওরি। ফলে এর পরবর্তীতে এর সাহায্যে এবং আইনস্টাইনের সহায়তায়, আইনস্টাইনের যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, এটার সাহায্যে অনেক কিছুই ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তার মধ্যে দুটোর নাম তো বলেই ফেললাম। একটা হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা, পরেরটা কি ছিল? পরেরটা ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট। এছাড়া কোয়ান্টাম, এছাড়া আরো কোয়ান্টাম তত্ত্ব, যেটা আর কি এই কোয়ান্টাম তত্ত্বের বিকাশে আরো নতুন নতুন অনেক কিছু তৈরি হয়েছে, বা অনেক কিছু ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। পুরাতন পদার্থবিজ্ঞান, যেটাকে আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান বলছি, এই চিরায়ত পদার্থবিজ্ঞানের যে কাজটা খুব ভালোভাবে করা যেত সেটা হচ্ছে বৃহৎ পরিসরে, যেমন মহাবিশ্ব নিয়ে কাজ, বড় বড় বস্তুর ক্ষেত্রে ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে চিরায়ত পদার্থবিজ্ঞান দিতে পারতো। কিন্তু এই যে নতুন অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান, এই আধুনিক পদার্থবিজ্ঞানটা কণার ক্ষুদ্র ক্ষুদ্র গতি ইত্যাদি এগুলো ব্যাখ্যা করতে সক্ষম। অনেক ছোট্ট ছোট্ট ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারে, যেগুলো পুরাতন পদার্থবিজ্ঞান বা চিরায়ত পদার্থবিজ্ঞান পারছিল না। তো এখন এই যে আমরা বলছি যে চিরায়ত পদার্থবিজ্ঞানের পরে নতুন পদার্থবিজ্ঞান আসলো, তাহলে একে আমরা ভাগ করলাম কোনটা দিয়ে? 1900 সাল দিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি 1900 সালের আগ পর্যন্ত যে পদার্থবিজ্ঞান, সেটা হচ্ছে আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞান, এবং 1900 সালের পরবর্তী যে পদার্থবিজ্ঞান, সেটা হচ্ছে আমাদের কি? আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটা শাখা আছে, শাখা বলবো না, বেশ কয়েকটা আর কি অংশ আছে। একটা হচ্ছে পারমাণবিক পদার্থবিজ্ঞান, আণবিক পদার্থবিজ্ঞান, তারপরে সলিড স্টেট ফিজিক্স অর্থাৎ কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, এছাড়া আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব ইত্যাদি। এগুলো আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ, এবং খুবই 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 গুরুত্ব সহকারে আমাদের এখান থেকে কিছু কিছু অংশ থাকবে যেগুলো আমাদের পড়তে হবে। এখন আমরা জানবো কিছু জিনিস। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে, মনে করো তুমি একটা কোনো বস্তুর গতি বা অবস্থান নির্ধারণ করবে, করার জন্য একটা স্থানাঙ্ক ব্যবস্থা নাও। সেই স্থানাঙ্ক ব্যবস্থা যে বিন্দুকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেটাই হবে আমাদের প্রসঙ্গ বিন্দু। আর এই পুরো কাঠামোটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। মনে করো তুমি একটা অক্ষ ব্যবস্থা হিসাব করবা, তার জন্য কিন্তু তোমার কোনো একটা নির্দিষ্ট বস্তু আছে, একে ফিক্সড ধরতে হয়, এর থেকে কতগুলো দূরত্ব অতিক্রম করলো বা এর সাপেক্ষে কতটুকু বেগে গেল, এটা তোমাদের হিসাব করতে হয়। এই তোমাদের বলবো না, আমারও হিসাব করতে হয়। তো এটাকেই আমরা বলবো প্রসঙ্গ বিন্দু, ওই বিন্দুটাকে। আর এই যে পুরো কাঠামোটা, ত্রিমাত্রিক যে কাঠামোটা, এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তো এখন এই প্রসঙ্গ কাঠামো সাধারণত হয়ে থাকে দুই ধরনের। নাম্বার 1 জড় প্রসঙ্গ কাঠামো, আর নাম্বার 2 এটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো দুইটা প্রসঙ্গ কাঠামো যদি থাকে, মনে করো এই একটা প্রসঙ্গ কাঠামো আর এই একটা প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো দুইটা যদি পরস্পরের সাপেক্ষে সমান বেগে গতিশীল থাকে একই দিকে, একটা নির্দিষ্ট দিকে, তাহলে এদেরকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবো। এখন বলতে পারো স্যার তাহলে গতিশীল থাকতেই হবে?
হ্যাঁ, হইতে পারে এর বেগ ইউ, এর বেগ ভি মনে করে নিলাম, ইউ আর ভি তো সমান হতে হবে বলেছি, তো হতেই পারে দুইটাই শূন্য, অর্থাৎ দুইজনই স্থির আছে, তাও হতে পারে। সেটাও একটা জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পড়বে। আর অজড় প্রসঙ্গ কাঠামো, এরা পরস্পর সাপেক্ষে ধ্রুব বেগে বা একটা নির্দিষ্ট বেগে গতিশীল হবে না। তাহলে এটা সরি, এটা কিন্তু আমি ধ্রুব বেগে কথাটা বলতে ভুলে গেছিলাম। এরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয়, আর অজড় প্রসঙ্গ কাঠামোটা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হবে না। এটা ছিল মূলত প্রসঙ্গ কাঠামোর ধারণা। আজকে এখন আমরা জানবো যে আলোটা আলোটা পৃথিবীতে যে আসছে, আলো তো একটা তরঙ্গ আমরা জানি, তো এটা কিসের মধ্য দিয়ে আসে, এটা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাটা কি ছিল। পূর্বে ধারণা করা হতো যে যেহেতু সকল তরঙ্গই একটা মাধ্যমের মধ্য দিয়ে যায়, তরঙ্গের সংজ্ঞাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা মাধ্যমের মধ্য দিয়ে যাবে, যাওয়ার সময় শক্তির সঞ্চার করবে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে বিচ্যুত করবে না। তাহলে এখানেই বোঝা যাচ্ছে একটা মাধ্যমের প্রয়োজন আছে। ফলে যেহেতু সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, তাহলে এখানেও একটা মাধ্যমের প্রয়োজন আছে। তাহলে এই মাধ্যমটা কই? মাধ্যমটা তো আমরা খুঁজে পাই না, তাহলে কোন মাধ্যমের মধ্যে দিয়ে আসে? তাই বিজ্ঞানীরা ধারণা করে নিয়েছিল একটা মাধ্যম এখানে আছে, সেই কাল্পনিক যে মাধ্যম, সেই মাধ্যমটার নাম তারা দিয়েছিলেন ইথার। ইথার নামক একটা মাধ্যমের মধ্য দিয়ে কি হচ্ছে, আলো পৃথিবীতে পৌঁছাচ্ছে। তো এখন এই ইথার কি তারা জানতেন না, জাস্ট একটা নাম দিছিলেন। তো এই ইথারের মধ্য দিয়ে আসছে বলছেন, তো ইথারের অস্তিত্ব প্রমাণ করার জন্য মাইকেলসন এবং মোরাল, যাকে মর্লিও বলা হয়ে থাকে, তো এই মাইকেলসন, মার্লি বা মোরাল, এনারা দুইজন একটা পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষাটা মাইকেলসন মোরালের পরীক্ষা নামে পরিচিত। পরীক্ষাটায় ওনারা কি কি ইউজ করছিলেন আমি সেটা বলবো, তবে আমি এখানে সূত্রগুলো বিস্তারিতভাবে হিসাব করে প্রমাণটা দেখাবো না, বই থেকে একটু দেখে নিতে পারো। আর দেখাতে গেলে ক্লাসটা অনেক বড় হবে, আর প্রশ্নটা যেহেতু আসে না সেহেতু আমি অত বিস্তারিত দেখাতে যাব না। আমি শুধু ব্যাখ্যাটা বলবো কিভাবে কি হচ্ছে, যে এই মানটা পাবো এইভাবে হিসাব করে, এইটুকু বলবো, কিন্তু আমি একদম গাণিতিকভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন হয়তো করে দেখাবো না। যদি তোমরা চাও, তোমাদের অবশ্য আমি জুম ক্লাসে এটা দেখানোর চেষ্টা করব পূর্ণাঙ্গভাবে, কারণ ওখানে অনেক কোশ্চেন থেকে যাবে হয়তো তোমাদের। তাহলে আমি এখানে আঁকবো, যেহেতু খালি হাতে আঁকা একটু বাঁকা হতে পারে। এইখানে একটা উৎস আছে, উৎসটা হচ্ছে এস। এখন এই উৎস থেকে একটা আলোক রশ্মি সোজা সামনের দিকে অগ্রসরমান, কিন্তু এর পথে আমরা একটা অর্ধস্বচ্ছ প্রতিসারক মাধ্যম রেখেছি। এতে আসা আলোর অর্ধেক পরিমাণ প্রতিসরণ করে, বাকি অর্ধেক পরিমাণ কি করে, প্রতিফলন করে। তো এখানে আসা, যেহেতু এটা আমরা 45 ডিগ্রি কোণে রেখেছি, তাই এখানে আসা একটা আলো, মানে যে আলোটা প্রতিফলন হয় সেটা 45 আপতন কোণ, আর প্রতিফলন কোণ 45, মোট 90 ডিগ্রি, অর্থাৎ পুরো যে আলোটা আসছে তার সাথে 90 ডিগ্রি কোণে সোজা উপরের দিকে যাওয়ার কথা। আর যেটা প্রতিসরণ হবে সেটা আসলে এই পথে যাওয়ার কথা থাকলেও এই পথে যাবে না, বরং সামান্য একটু পথটাকে এইভাবে বাঁকিয়ে ফেলবে। এখন আমরা কি করি, সেম দূরত্ব ডি দূরত্বে এইখানে একটা আর এইখানে একটা দর্পণ রাখি, এটার নাম M1, এটার নাম M2, মিরর 1, মিরর 2, দুইটা দর্পণ আছে, দুইটাই সেম দূরত্বে আছে, ডি দূরত্বে, অর্থাৎ এইখান থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব সমান। যদিও এখানে আমি খালি হাতে আঁকিছি, এখানে সমান মনে হচ্ছে না, তারপরে ধরে নাও সমান। তো এই প্রতিফলিত রশ্মিটা এইখানে যাবে, যে আবার ফিরে আসবে, এসে এইখানে প্রতিসরিত হয়ে এই পথ দিয়ে আসার কথা। ফলে আমি এখানে একটা টেলিস্কোপ রেখে দিয়েছি, ধরে নিয়েছি, কিন্তু এখন এটা স্থির। একইভাবে এই প্রতিসরিত রশ্মি এখানে যাবে, যে এই মিরর বা দর্পণে প্রতিফলনের পর সে ফিরে আসবে, এসে এইখানে এসে তার একটা অংশ কিন্তু প্রতিফলন হবে, একটা অংশ প্রতিসরণ হবে। প্রতিফলনের অংশটা এইদিকে প্রতিসরণের অংশটা এইদিকে চলে গেল, কিন্তু প্রতিফলনের অংশটা কিন্তু সোজা, যেহেতু এটা 45 ডিগ্রি কোণে আছে পথের সাথে,
তাই 45 কোণ নিয়ে এইখানে এসে সেই টেলিস্কোপে আসবে। হ্যাঁ, আমি এখান থেকে বলতে ভুলে গেছিলাম, এইখান থেকে প্রতিফলিত রশ্মিটা এখানে প্রতিফলিত হয়ে এখানে যখন ফিরবে তার একটা অংশ এখানে আসবে, আর একটা কিন্তু প্রতিফলিত হয়ে এখান দিয়ে যাবে। তো ওটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না, আলোচ্য বিষয় না, তাহলে ওটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না। আমরা শুধু বলবো যে অংশটা এখানে আসলো সেটা নিয়ে। এটা হওয়ার কথা এবং স্বাভাবিকভাবে সেটা হয়ও, কিন্তু বাস্তবে আমরা যেভাবে বলছি এইভাবে হয় না। মূল যে ঘটনাটা ঘটে, এই ব্যবস্থাটা আমরা হতে পারে কোনো একটা রুম, গবেষণাগার, বা কোনো একটা ছাদ, বাড়ির ছাদ বা গবেষণাগারের ছাদ, এরকম জায়গায় নিয়ে পরীক্ষাটা তারা করেছিলেন। হতে পারে বললাম, কারণ তারা এক জায়গায় পরীক্ষাটা করেননি, তারা বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন অবস্থানে এই পরীক্ষাগুলো করেছিলেন। একবার করেননি, অনেকবার করে তারপরে তারা এই ফাইনাল সিদ্ধান্তে এসেছেন। এই কারণে বলছি যে এটা যে কোনো জায়গা হতে পারে একটা রুম। তো এই রুমটা পৃথিবীর সাথে সাথে ঘুরছে, পৃথিবীর ঘূর্ণনের দিক মনে করলাম এই দিকে, এই ঘূর্ণনের দিকে এই মিরর টু রেখেছিলাম, আর এটা হচ্ছে তার সাথে লম্বভাবে রাখা হয়েছিল ওই পথের সাথে। তো পৃথিবীর ঘূর্ণনের দিকের সাথে মিরর টু যেটা এটা আছে, তাহলে পৃথিবী এদিকে ঘুরছে যেহেতু, তাহলে এটা আস্তে আস্তে এদিকে গতিশীল, আর এটা যেহেতু গতিশীল, এটা ইথারও গতিশীল, তা ইথারের বেগ আমরা ধরে নিলাম ভি, আর আলোর বেগ তো আমরা জানি সি। তো দেখো, যখন এইখান থেকে আলোটা এইখানে আসলো, এই আলোটা এইখানে আসার পর প্রতিফলিত হবে, প্রতিফলিত হওয়ার জন্য এইদিকে যখন রওনা দিবে, এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু বসে থাকবে না, এই ব্যবস্থাটা কিন্তু আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাবে, কারণ পৃথিবী এগোচ্ছে, ইথার এগোচ্ছে। ফলে কিছুক্ষণ পরেই দেখা যাবে এটা চলে এসেছে এইখানে, অর্থাৎ এটার বর্তমান অবস্থা এইখানে। ফলে এই পুরো ব্যবস্থাটা কিন্তু এগোচ্ছে, এইটা যতটুকু সামনে এসেছে এটাও ঠিক ততটাই সামনে চলে এসেছে। এর কারণে কি হচ্ছে, এই আলোটা এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সম্মিলিতভাবে ওই যে ভেক্টর নিয়ম অনুসারে এইদিকে গতিশীল আর এইদিকে গতিশীল, আলোটা যাচ্ছে এইদিকে আর একটা আলো যাচ্ছে এইদিকে, ফলে পৃথিবী ইথারটাকে এইদিকে নিয়ে যাচ্ছে, ইথার এইদিকে বল প্রয়োগ করতেছে আর সে এইদিকে যাওয়ার চেষ্টা করতেছে, ফলে সে যাবে একটু কোণা করে এই বরাবর, আর এমন ভাবেই যাবে এইটাও কিন্তু সামনে এগোচ্ছে। ঠিক এই যে এই দর্পণে যেই প্রতিফলন হবে, তবে দর্পণটাকে সে এইখানে পাবে না, বরঞ্চ পাবে এইখানে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই সময়টার মধ্যে এইখানে কি হচ্ছে, এই রশ্মিটা কি হচ্ছে, এই রশ্মিটাও কিন্তু যাচ্ছে এইখানে, যখন ও পৌঁছালো এই রশ্মিটা কিন্তু তখন এইখানে পৌঁছাবে, কিন্তু ব্যাড লাকলি দর্পণকে পাবে না, তাকে আরো একটু যেতে হবে, কারণ দর্পণ কিছুটা সামনে চলে গেছে। এটা হচ্ছে কেন, কারণ ইথারও এইদিকে যাচ্ছে, সেও এইদিকে যাচ্ছে, যদিও সে আলোটা মানে তাকে বাস্তবে পথটা বেশি অতিক্রম করতে হচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হবে না যে ও পথটা বেশি অতিক্রম করতে হচ্ছে, কারণ পৃথিবীর সাথে সাথে আমরাও তো চলছি, আমরা দেখতেছি এই দুটো দূরত্ব কিন্তু আগেও যা ছিল এখনো তাই আছে, আমাদের কাছে মনে হবে একই দূরত্বই আলো অতিক্রম করেছে, কিন্তু আমাদের কাছে মনে হবে যে আলোটা কম গতিতে যাচ্ছে। তোমরা যদি দেখো যে দুইটা গাড়ি যদি একই দিকে যায়, তো বাস্তবে যত জোরেই চলে না কেন বোঝা যায় না, কিন্তু বিপরীত দিক থেকে আসার সময় বোঝা যায় যে এদের মধ্যে যে গতিটা কত বেশি। বাস্তবে যখন একই দিকে দুটো বস্তু যায়, এটা যদি u1 আর এটা যদি u2 বেগে যায়, তাহলে এই a এর বেগ বা a এর বেগ দেখবে u1 মাইনাস u2, এই দুটোর পার্থক্যের সমান। আর যদি দুইটা বিপরীত দিকে যায়, তাহলে দেখবে u1 প্লাস u2 সমান। তো এখানেও ব্যাপারটা তাই, যে বাস্তবে মনে হয় আলোটা এখন আর সি বেগে যাচ্ছে না, যাচ্ছে সি প্লাস, সরি কম, কারণ একই দিকে চলছে এই জন্য কম মনে হয়, কারণ ইথারও এইদিকে যাচ্ছে, আলো এইদিকে যাচ্ছে, সি মাইনাস ইউ না বলে তো আমি ভি বলেছি, ভি, ইথারের বেগ ভি। এখন এ কিন্তু এইভাবে যাচ্ছে, এখন এইখানে যে যখন এই প্রতিফলিত হলো, এ কিন্তু দর্পণ পেল না, এ কিন্তু তখন এইখানে, এখন এ কিন্তু এইদিকে রওনা দেবে, এই বরাবর রওনা দেবে, কিন্তু একই কথা, ও আসলে এই বরাবর রওনা দিচ্ছে, ইথারোকে ওইদিকে টানছে, ফলে সে কিন্তু পৌঁছাবে এইদিকে। আর ভুল ব্যাপার হচ্ছে, সে যতক্ষণে এইখানে পৌঁছাবে ততক্ষণে কিন্তু এইটার সামনে এসে এইখানে পৌঁছে যাবে, আর একইভাবে এটা পৌঁছে যায় এখানে, এটা আরো একটু সামনে চলে যায়,
আর এটাও কিন্তু এদের সাথে সাথে প্রথমে এইখানে পৌঁছায়, এখন কিন্তু এইখানে অবস্থান করে। একইভাবে এই আলোটা কিন্তু বাস্তবে এইখানে পৌঁছেও দর্পণকে পায় না, সে পায় এইখানে যে দর্পণকে পায়। ফলে সে এইখান থেকে আবার এইখানে ফিরে আসে। এই ফিরে আসার সময় তার যে বেগ, সেই বেগটা হয় সি প্লাস ভি এর সমান, কারণ ইথার যাচ্ছে এদিকে, সে আসছে এইদিকে, ফলে আমাদের কাছে মনে হয় বেগটা সি প্লাস ভি, এটাই কিন্তু আপেক্ষিকতা। তো দেখো এইখানে যেহেতু এই পথটা বেশি আর এই পথটা কম, আর এটা কিন্তু সি বেগেই চলছে, তো এটার বেগ সি বেগে চলার কারণে যে টাইম ও সি বেগে চলেছে, এ কিন্তু দুটো ভিন্ন বেগে চলেছে। আমাদের কাছে মনে হচ্ছে যেটা একটা সি মাইনাস ভি আর একটা সি প্লাস ভি, ফলে আপেক্ষিকভাবে তার টাইম দুটো লেগেছে, একটা টি ওয়ান আর একটা হচ্ছে টি টু। এই দুটো যোগ করলে মোট সময় হবে, টি ওয়ান হচ্ছে যাওয়ার টাইম আর টি টু হচ্ছে আসার টাইম। আর ও দুইটাই সেম বলে আলাদা আলাদা করলাম না, আমরা একবার হিসাব করে ফেললাম টাইমটা, বেগ সেম বলে। তাহলে এটাকে ইন্ডিভিজুয়ালি বের করে আমরা কি করলাম, যোগ করে দিলাম, করলে এর তুলনায় কম হবে, যদিও গড় বেগ কিন্তু এরও সি, যতটুকু কম মনে হয়েছে যাওয়ার সময়, আসার সময় ঠিক ততটুকু বেশি মনে হয়েছে, এই জন্য গড় বেগ সেম। কিন্তু বাস্তবে গড় বেগ যতই সেম হোক না কেন, বেশিরভাগ সময় সে কম বেগে চলেছে আর কম টাইমে সে বেশি বেগে চলেছে, ফলে পুরো দূরত্বটা হিসাব করে যদি গড় বেগ নির্ণয় করি, গড় বেগ সেম হবে না, বরঞ্চ কম মনে হবে, কারণ সে কম বেগে বেশি পথ চলেছে আর বেশি বেগে কম পথ চলেছে। ফলে এই সি বেগে চলা যে পথ, সেই পথটা আসতে তার একটু বেশি টাইম লাগবে, ফলে সে এইখানে ফিরলো আর এইখানে ফিরলো, ফিরতে এর টাইমটা একটু বেশি লাগবে, ফলে টাইমটা বেশি লাগার কারণে এদের মধ্যে একটা পথ পার্থক্যের সৃষ্টি হবে। সেই পথ পার্থক্যটার মান নিয়েই আমাদের কাজ। এই পথ পার্থক্যটার মান আমার উচিত ছিল বিস্তারিত দেখানো, যেটা আমি বলেছি কোথায় দেখাবো, তোমাদের জুম ক্লাসে, এখানে নয়। আমি এখন শুধু সেই ডেল্টা এক্স এর মানটা বলবো, হিসাব করা আছে যদিও আমার মুখস্থ আছে, তারপরে কোনো রিক্সে যাব না, আমি এখান থেকে একটু দেখে নিতে চাচ্ছি যে আমি যে বলছি ঠিক আছে কিনা। এই মানটা হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ডেল্টা এক্স এর মান, অর্থাৎ এই আলোটা আর এই আলোটার পথ পার্থক্য। এই পথ পার্থক্যের কারণে কি হয়, এখানে একটা, এটা মনে করো এখানে আছে, এইখানে যে আসা দুইটা আলো, এইখান থেকে আসা আলো আর এইখান থেকে আসা আলো, যদি আমাদের কাছে মনে হচ্ছে এইখানে আসছে, কারণ এইটাই এখানে এগিয়ে গেছে, এর উপরে দেখা যায় একটা ব্যতিচার ঝালরের সৃষ্টি করেছে। এখন এই ব্যতিচার ঝালরের একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা মনে করে নিলাম এরকম, জাস্ট একটা কথার কথা। তো এইভাবে না একে আমি বললাম যে মনে করো এই অন্ধকার আলো, অন্ধকার আলো, আবার অন্ধকার আলো, এইভাবে যে ব্যতিচার ঝালক সৃষ্টি করলো। এখন আমরা পুরো ব্যবস্থাটাকে ঘুরাই দিলাম, আমরাও ঘুরিয়ে দিতে পারি, অথবা পৃথিবী ঘুরে গেলে ঋতু পাল্টে যায়, তখন এই ঘটনাটা ঘটে। আমি মনে করলাম ঘুরাই দিছি, ঘুরাই দিয়ে কি করেছি, এটাকে এইভাবে আমরা নিয়ে গেছি, গেলে এটা চলে এসেছে এখানে, এটা চলে এসেছে এখানে, আর এটা চলে এসেছে এইখানে। আসলে এই হিসাবটা আবার পুনরায় করা হয়েছে, কারণ তখন এই দর্পণ কিন্তু ইথারের সাথে যাচ্ছে আর এ কিন্তু ইথারের সাথে লম্বভাবে আছে, ফলে এর ক্ষেত্রে বেগ সি এবং সি থাকবে, কিন্তু এর ক্ষেত্রে বেগের পরিবর্তন হবে। হিসাব করে দেখা গেছে ডেল্টা এক্স এর পরিমাণ এখন হয় মাইনাস ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ফলে মোট এই দুইটার মধ্যে যে পথ পার্থক্যের পরিবর্তন, সেটা কিন্তু 2 ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমাদের এদের পথ পার্থক্যের যে বিচ্যুতি হিসাব করে দেখা যায় 0.04 এর কাছাকাছি আসে। মাইকেলসন মডেল ধরে নেছে অন্তত 0.1 তো পাওয়া যাবে এদের মধ্যে বিচ্যুতিটা। তো এবার তিনি ব্যতিচার ঝালরটা পরীক্ষা করে দেখলেন যে ব্যতিচার ঝালরটা একই প্যাটার্ন দিয়েছে, যদিও দেওয়ার কথা
ভিন্ন একটা প্যাটার্ন অন্তত সামান্যতম হলেও 0.1 পরিমাণ হলেও বিচ্যুত হওয়ার কথা, আলাদা একটা প্যাটার্ন দেওয়ার কথা, কিন্তু উনি দেখলেন একই ব্যতিচার ঝালক দিয়েছে। এখন এই পরীক্ষাটা ওনারা একবার করে থেমে যাননি, ওনারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষাটা চালিয়ে দেখেছেন যে ব্যতিচার ঝালক সবসময় একই হয়। এখান থেকে ওনারা যেটা বুঝলেন যে আমরা ওই যে আপেক্ষিক বেগের ব্যাপারটা ধরে নিচ্ছিলাম, এটা সঠিক নয়। এটা যদি সঠিক হবেই তাহলে এই যে এদের মধ্যে বিচ্যুতি থাকার কথা, কিন্তু আলো সি বেগেই চলে, সি বেগেই ফেরে উভয় ক্ষেত্রে, কারণ ওখানে কোনো আপেক্ষিক বেগের ব্যাপারই নেই। কারণ আলো যখন উপর দিয়ে যাচ্ছে তখন ওই যে আমরা আপেক্ষিক বেগটা ধরছিলাম ইথারের সাপেক্ষে, এই ইথারটাই নেই, ফলে ওখানে আপেক্ষিক বেগের ব্যাপার নেই, ফলে ব্যতিচার ঝালক একই হয়, এখানে কোনো পরিবর্তন হয় না। এখান থেকে মাইকেলসন মরলি ওনারা কি প্রমাণ করেছেন? ইথারের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা বুঝে গেলাম ইথারের অস্তিত্ব আছে কি নেই। যাই হোক, এটা অনেক জটিল একটা টপিকস, এটা বিস্তারিত যদি পড়াতে যেতাম, এই যে যতক্ষণ ক্লাস নিছি আরও এতক্ষণ ক্লাস নিয়েও আমি শেষ করতে পারবো না হয়তো। এখানে মোটামুটি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম, কারণ এখানে অল্প মার্কসের কোশ্চেন আসতে পারে, বিস্তারিত প্রমাণ কিছু আসবে না ইনশাল্লাহ, কিন্তু তারপরে তোমাদের আমি জুম ক্লাসে দেখিয়ে দেবো বলেছে। তো যাই হোক, আশা করি এইটুকু যা বলতে চেয়েছি এইটুকু বুঝতে পেরেছো। আর জুম ক্লাস আর এটা মিলায় জুম ক্লাসটা করে আবার এটা একবার দেখবা, আরো ভালোভাবে বুঝতে পারবা। সেই ক্লাস করবা সে আশায় আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমার জন্য দোয়া করবে।